আজ গ্যাসের প্রতিবাদ, তার প্রতিবাদে এই রুটেই মিছিল হচ্ছে। দেখো, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে রাজ্যে। বিধানসভা নির্বাচনে প্রচারের অন্যতম ইস্যু বা হাতিয়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গ্যাসের দাম বৃদ্ধি এবং জ্বালানির সংকট জানিয়ে সম্প্রতি কেন্দ্রকে করা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বৈঠক করেছেন একাধিক। কিন্তু কেন্দ্রের তরফে নির্দিষ্ট কেন কোনো পরিকল্পনা থাকবে না, এই নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রশ্নকে সামনে রেখে প্রতীকী গ্যাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলে হেঁটে চলেছেন, যে মিছিল এই মুহূর্তে ওয়েলিংটন মোড়ের কাছাকাছি চলে এসেছে। অবশ্যই তুমি যেটা বলছিলে যে এই কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক ইস্যুকে সামনে রেখে মিছিল করেছেন। কখনো কেন্দ্রীয় বঞ্চনাকে সামনে রেখে মিছিল করেছেন, কখনো এসআইআরকে সামনে রেখে মিছিল করেছেন। বিভিন্ন ইস্যুকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় এই রুটকে বরাবরই বেছে নিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যখন ঘোষণা হলো, তখন কিন্তু উত্তর কলকাতার বিধানসভাগুলির সামনে দিয়েই, অর্থাৎ একদিকে যখন আমরা দেখলাম জোড়াসাঁকো বিধানসভা, চৌরঙ্গি বিধানসভা, এই বিধানসভাগুলি এলাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী প্রচার কর্মসূচি শুরু করে দিলেন। অবশ্যই ইস্যু রয়েছে গ্যাসের দাম বৃদ্ধি, এবং এই গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। তেল উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন, গ্যাস উৎপাদনকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার এসওপি তৈরি করেছে, যে এসওপি মেনে ইতিমধ্যেই জেলায় জেলায় কাজ শুরু হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেক দিন বিভিন্ন তেল উৎপাদনকারী সংস্থা ও গ্যাস উৎপাদনকারী সংস্থাগুলির কাছে প্রত্যেক দিন কত করে সরবরাহ রয়েছে তা নিয়ে প্রতিনিয়ত স্টক রিপোর্ট পাঠাচ্ছেন। গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকের পর এ রাজ্যে এলপিজি সংকট, বিশেষ করে সিএনজি গ্যাস সংকট অনেকটাই কেটে উঠছে বলেই মনে করছে প্রশাসনিক মহল। আর সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকার যখন তড়িঘড়ি পরিকল্পনা করে ফেলছে, এসওপি জারি করছে, সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য কন্ট্রোল রুম খুলে দিচ্ছে, এবং সেই কন্ট্রোল রুমের মাধ্যমে যে কেউ অভিযোগ জানাতে পারবেন, সে গ্যাসের কালোবাজারি হোক বা গ্যাসের দাম অতিরিক্ত নেওয়াই হোক বা গ্যাস পাচ্ছেন না এটাও হোক, যে কোনো ইস্যুকে সামনে রেখে কন্ট্রোল রুমে ফোন করে যে কেউ অভিযোগ জানাতে পারবেন। সেখানে রাজ্য সরকার যখন এই গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে নির্দিষ্ট পরিকল্পনা করছে, সেখানে কেন কেন্দ্রের তরফে পরিকল্পনা থাকবে না, এই প্রশ্ন আগেও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এই ডরিনা ক্রসিংয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল পৌঁছাবে, সেই মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যুকে সামনে রেখে ফের সরব হবেন। কেন্দ্রের জন্য গ্যাসের দাম বেড়েছে, কেন্দ্রের জন্য গ্রাম বাংলায় যারা থাকেন তারা ৪৫ দিন পর বুকিং করলে গ্যাস পাবেন, এই পরিকল্পনা নেওয়া হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের এই পরিকল্পনা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হবেন, এবং সেখানে ভোটকে সামনে রেখে গ্রাম বাংলার মানুষের কাছেও মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই দেওয়ার চেষ্টা করবেন যে সোমনাথ, তুমি যেমনটা বলছিলেন যে আজকে একাধিক ইস্যুতে সরব হবেন তৃণমূল নেত্রী, সেখানে কি এই ভোটের বিষয়টিও থাকছে? কারণ এবার তো 2 দফায় ভোট হচ্ছে, এবং তারই সঙ্গে নির্বাচন কমিশনের একের পর এক পদক্ষেপ, তারই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সব মিলিয়ে এইগুলোও কি থাকবে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায়? দেখো, একদমই। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে এই মিছিল করছেন। কিন্তু এসআইআর ইস্যুও সেখানে থাকবে, কারণ এসআইআরকে কেন্দ্র করে আমরা দেখেছি সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছে। শুনানির জন্য ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে। নোটবন্দির জন্য সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয়েছে। আবার এই গ্যাসের জন্য সাধারণ মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক জেলা শাসকদের বৈঠকে এই লাইন অর্থাৎ এই প্রসঙ্গ উল্লেখ করে সরব হয়েছেন যে সাধারণ মানুষকে আর কত লাইনে দাঁড়াতে হবে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যখন জারি হয়েছে, এই ইস্যুকে সামনে রেখে সাধারণ মানুষের পাশে যে তিনি রয়েছেন, সবসময়ই রয়েছেন, সেই বার্তা আরও একবার দেওয়ার চেষ্টা করবেন। যেমন তেমনি এসআইআরকে সামনে রেখে এখনো পর্যন্ত 180 জনেরও বেশি মারা গেছেন, বিএলওরা আত্মহত্যা করেছেন, এবং সেই এসআইআরের জন্য আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় রয়েছেন 60 লক্ষেরও বেশি ভোটার। এই 60 লক্ষ ভোটারের ভবিষ্যৎ কি? তারা কি ভোট দিতে পারবেন?
যদিও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনারকে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে, যাতে এই সাপ্লিমেন্টারি তালিকা দ্রুত প্রকাশ করে দেওয়া যায়। কিন্তু কমিশনের তরফে সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ করা হবে তা নিয়ে কোনো এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে কমিশন সূত্রে খবর তারা এই সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে পারে। ফলত এই সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ হবে বা আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকায় যারা রয়েছেন তাদের কি ভবিষ্যৎ হবে, তারা কি ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন, এই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতে পারেন বলে মনে করা হচ্ছে। অবশ্যই ভোট ঘোষণা 24 ঘন্টাও হয়নি, তার আগেই রাজ্যের মুখ্য সচিব, রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে বদলি, নজিরবিহীনভাবে রাজ্যের মুখ্য সচিবকে বদলি করা হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও আমরা দেখেছিলাম 2024-এ লোকসভা ভোটেও যখন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের বদলি করা হয়েছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৎক্ষণাৎ সরব হয়েছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং এটাও বলেছিলেন যে তিনি ক্ষমতায় এলে ফের তাদেরকে পুনর্বহাল করবেন। এবং আমরা দেখেছিলাম 2024-এর লোকসভা ভোটের পর মমতা বন্দ্যোপাধ্যায় ফের তাদেরকে পুনর্বহাল করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে যখন রাজ্যে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হলো, সঙ্গে সঙ্গে 6 ঘন্টার মধ্যেই রাজ্যের মুখ্য সচিবকে বদলি, যাকে নজিরবিহীন বলা হচ্ছে এই কারণেই কারণ মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের মতো পদে বদলি নজিরবিহীন হয়ে থাকলো। প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন যে মুখ্য সচিবের বদলি নির্বাচন ঘোষণা 6 ঘন্টার মধ্যে সাধারণত এ রাজ্য সম্প্রতি দেখেনি। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে ফের সরব হবেন তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে একটা ব্যতিক্রমী ঘটনা এবার এ রাজ্যে ঘটলো। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের বদলি করা হয়েছে, কিন্তু তার জন্য নির্বাচন কমিশন রাজ্যের থেকে কোনো নামের তালিকা চায়নি, বরং রাজ্যকে জানিয়ে দিয়েছে যে কারা দায়িত্ব নেবেন। এই জায়গা থেকেও মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের সুর তুলতে পারেন। ফলত এই ইস্যুগুলিকে সামনে রেখে এবং তার সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুও যে এই ডোরিনা ক্রসিংয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের সরব হবেন তাতে কোনো সন্দেহ নেই। এই মুহূর্তে লেনিন সরণি ধরে মিছিল এগিয়ে চলছে ডোরিনা ক্রসিংয়ের দিকে। কিছুক্ষণের মধ্যেই ডোরিনা ক্রসিংয়ে মিছিল পৌঁছে যাবে। আর অবশ্যই এই মিছিলে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মহিলারা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যারা মহিলা বিধায়ক হয়ে রয়েছেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলের প্রথম সারিতে রয়েছেন। তুমি দেখেছো এসআইআর এর নাম করে মহিলা ভোটারদের নাম কাটা হচ্ছে, যা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিয়ে করার পর মেয়েদের পদবি বদল হয় এবং সেই পদবি বদল হলেও সেখানে এসআইআর এর নাম করে মহিলাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। বেশ কিছু উদাহরণ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এসআইআর এর ধর্ণা মঞ্চ থেকে তা নিয়ে সরব হয়েছেন, এর আগেও তিনি সরব হয়েছেন। ফলত আজকের যে গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল তুমি দেখতে পাচ্ছ, সেই মিছিলে প্রথম দিকে কিন্তু মহিলারা রয়েছেন, তৃণমূলের মহিলা কংগ্রেসের সমর্থকরা রয়েছেন, মহিলা বিধায়করা রয়েছেন। ফলত সাধারণ মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। এই গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে কেন্দ্রকে কড়া আক্রমণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাতে কোনো সন্দেহ নেই। একেবারে আমাদের সঙ্গে তুমি থাকো, আমাদের সঙ্গে রয়েছেন অপর প্রতিনিধি আবির। আবির, গতকাল নির্বাচনের দিন ঘোষণা হয়েছে এবং আজ নির্বাচনের দিন ঘোষণার পর প্রথমবার পথে নামলেন তৃণমূল নেত্রী। গ্যাসের সংকটের প্রতিবাদ বলা হচ্ছে, কিন্তু শুধুই কি তারই প্রতিবাদ, নাকি এই মিছিলের মাধ্যমে কার্যত ভোটের প্রচার শুরু করলো তৃণমূল? দেখো, প্রথমত হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যখন এই মিছিলের কথা ঘোষণা করেছিল তখন নির্বাচনের দিন ঘোষণা হয়নি। গতকালকে নির্বাচনের দিন ঘোষণা হয় এবং নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর আজকে তিনি পথে নেমেছেন। ফলে তৃণমূল কংগ্রেসের প্রথম যে প্রচার সভা বা মিছিল অবশ্যই আজকে এটি থেকে, এবং এখান থেকে গিয়ে তিনি ডোরিনা ক্রসিংয়ে তিনি সভাও করবেন। সিলিন্ডারের ইস্যু, গৃহস্থের যে হয়রানি হেনস্থার বিষয় অবশ্যই সেটা প্রচারের ক্ষেত্রে অবশ্যই থাকছে। তো আসলে এর সঙ্গে সঙ্গে জুড়ে থাকবে হচ্ছে যে এই নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল বিভিন্ন সময় ধরে যে অভিযোগ, বিশেষত বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগকে তারা তুলছেন, সেই সমস্ত অভিযোগকে তারা গুরুত্ব দিয়ে তারা দেখার চেষ্টা করবেন। এবং এই অভিযোগের ক্ষেত্রে প্রথম এবং প্রধান যে বিষয় সেটা অবশ্যই থাকবে হচ্ছে এসআইআর এর মতো ইস্যু। তবে আজকে আমার ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার যে বক্তব্য শুরু করবেন সেখানে তিনি নির্বাচন কমিশনের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে তারা সরব হবেন। কারণ এইভাবে নির্বাচন ঘোষণা হওয়ার কয়েক ঘন্টার মধ্যে, 4 থেকে 5 ঘন্টার মধ্যে রাজ্যের
মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, এডিজি, ল অ্যান্ড অর্ডারকে পরপর ধরে সরিয়ে দেওয়ার ঘটনা সে অর্থে অন্য কোনো রাজ্যে এরকমভাবে ঘটেছে বলে কেউ মনে করতে পারছেন না। প্রশাসনিক আধিকারিকদের একটা বড় অংশের মতে এমন একটি ঘটনা দক্ষিণের একটি রাজ্যে ঘটেছিল, যদিও সেখানে সিএস কে সরানো হয়েছিল হচ্ছে যে ভোট শেষের দিকে একেবারে নির্বাচনী আচরণবিধি যতক্ষণ পর্যন্ত বলবৎ থাকে ঠিক তার আগের সময় পর্যন্ত। অতীতে এই রাজ্যে বিভিন্ন নির্বাচনের সময় এমনকি 2016, 2021-এও আমরা দেখেছি যে আমাদের রাজ্যে একাধিক যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে বদল করে দেওয়া হয়েছে। তুমি যদি মনে করো তাহলে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্ণাবস্থান মঞ্চে ছিলেন, সেই ধর্ণাবস্থানের মঞ্চ থেকে তিনি এটা আগাম আঁচ করেছিলেন এই বিষয়ে, এবং তিনি উল্লেখ করেছিলেন যে ভোট আসলেই এইভাবে আধিকারিকদের সরিয়ে দেওয়া হবে, আপনারা ভাববেন না, আমরা ফিরে আসার পর আপনাদেরকে পুরনো অবস্থানে ফিরিয়ে নিয়ে আসবো। অর্থাৎ যে প্রশাসনিক আধিকারিক যাদেরকে নিয়ে কাজ করে সরকার চলেছে তাদের যে নিজেদের আত্মবিশ্বাসে রাখার যে বার্তা এর মধ্যে দিয়ে যেমন ছিল, একই রকম ভাবে নির্বাচন কমিশনের যে ভূমিকা নিয়ে তারা আগে থেকেই জানতেন সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছিলেন। ফলে আজকে তার প্রচারের বক্তব্যের শুরুতেই এই কমিশনের বিরুদ্ধে তার যে তীব্র যে আক্রমণ, রাজনৈতিক আক্রমণ তিনি এই জায়গা থেকে তিনি করতে পারেন। দ্বিতীয় তার যে প্রচারের যে অস্ত্র বা ইস্যু তৈরি হতে চলেছে তার মধ্যে অবশ্যই থাকবে হচ্ছে যে কমিশন যে ভূমিকা গ্রহণ করেছিল সেই ভূমিকার কথা। তবে নির্বাচনের যে দফা, সেই দফার নিয়ে তৃণমূল কংগ্রেসের অবস্থান খুব পরিষ্কার, যে আগেরবার তারা করোনার সময় যখন ভোট হয়েছিল তারা উল্লেখ করেছিলেন যে 8 দফার নির্বাচন প্রয়োজন নেই, নির্বাচনের দফা কমানো হোক, তখন করা হয়নি। এবারে একেবারে যে দফা একেবারে 2 করে দেওয়া হয়েছে, এবং তৃণমূলের বক্তব্য যে বিজেপির তরফ থেকে 2 দফাতে ভোটের কথা তারা কমিশনের সঙ্গে বৈঠকের পর বলেছিল এবং সেই অনুযায়ী এই 2 দফা করা হয়েছে। ফলে সেটাও আজকে তার বক্তব্যের মধ্যে অবশ্যই থাকবে। তবে যেহেতু যে ইস্যু নিয়ে এই মিছিলকে ডাকা হয়েছে এবং যেখানে প্রায় প্রত্যেক দিনের গৃহস্থালির সম্পর্ক জড়িয়ে একেবারে সাধারণ মানুষের ঘর পর্যন্ত, রান্নাঘর পর্যন্ত, বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছে যে প্রচারের ইস্যু, সেই ইস্যুকে আজকে তিনি তার বক্তব্যের ক্ষেত্রে শুরু করবেন। এই মুহূর্তে লেনিন সরণিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মিছিল করতে করতে থমকে দাঁড়িয়েছিলেন চাঁদনি মার্কেটের কাছে। যারা মার্কেটের যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বললেন এবং যারা যেভাবে সংযোগ করেছেন তাদের সঙ্গে তিনি তার জনসংযোগ এই মিছিলের মধ্যে দিয়ে তিনি সেরে ফেলেছেন। ফলে শহর কলকাতার যে বিভিন্ন বিধানসভা কেন্দ্রগুলো রয়েছে সেই বেশ কতকগুলি বিধানসভা কেন্দ্রে এই মিছিলের মধ্যে এই মিছিলের মধ্যে দিয়ে তিনি তার বিধানসভা নির্বাচনের যে প্রচার, সেই প্রচারও কার্যত তিনি সেরে ফেললেন আজকে।